আমাদের এই যে বিশাল মহাবিশ্ব এটা ঠিক কিভাবে চলে? মানে মাটিতে একটা আপেল পড়া থেকে শুরু করে আকাশে গ্রহ নক্ষত্রের ছুটে চলা পর্যন্ত সবকিছুর পেছনে কি কোনো সাধারণ নিয়ম কাজ করে? শুনলে অবাক লাগতে পারে, কিন্তু উত্তরটা হলো হ্যাঁ। আর সেই নিয়মগুলোর চাবিকাঠি আমাদের হাতে তুলে দিয়েছিলেন স্যার আইজ্যাক নিউটন। চলুন না আজ নিউটনের সেই ৩টা যুগান্তকারী সূত্রকে একটু কাছ থেকে দেখি, যেগুলো শুধু বিজ্ঞান নয়, আমাদের পুরো পৃথিবীকে দেখার চোখটাই একদম বদলে দিয়েছিল। স্ক্রিনে এই যে একটা প্রাচীন ল্যাটিন লেখা দেখছেন, এটা নিউটনের বিখ্যাত বই প্রিন্সিপিয়াম ম্যাথমেটিকা থেকে নেওয়া। বেশ রহস্যময় লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই শব্দগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের চারপাশের জগতের নড়াচড়ার আসল রহস্য। চলুন আজ এই রহস্যের জটটাই খোলা যাক। নিউটনের এই ৩টা সূত্র কিন্তু শুধু কয়েকটা বিচ্ছিন্ন ধারণা নয়, বরং এটাকে বলা যেতে পারে মহাবিশ্বের জন্য লেখা প্রথম ইউনিভার্সাল রুল বুক। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামের এই বইতে তিনি প্রথমবার দেখিয়েছিলেন যে পৃথিবীতে যা কিছু ঘটছে বা মহাশূন্যে যা কিছু ঘুরছে, সব কিছুর গতিই আসলে একই নিয়মে চলে। ভাবুন একবার, এটা কতটা বৈপ্লবিক ছিল। এর আগে মানুষ ভাবত সবকিছু হয়তো ঈশ্বরের ইচ্ছা মতো চলে, কিন্তু নিউটন এসে বললেন না, সব কিছুর পেছনে আছে কিছু নির্দিষ্ট প্রেডিক্টেবল নিয়ম। চলুন প্রথম সূত্রটা দিয়ে শুরু করা যাক। এটাকে আমি মজা করে বলি মহাবিশ্বের আলসেমির সূত্র। কেন? কারণ এই সূত্রটা বলে যে যে কোনো জিনিস ঠিক যেমন আছে ঠিক তেমনই থাকতে ভালোবাসে। এটাই হলো মহাবিশ্বের একদম ডিফল্ট বা স্বাভাবিক অবস্থা। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে জড়তা বা ইনার্শিয়া। মানেটা খুব সোজা। ধরুন একটা ফুটবল মাঠে চুপচাপ পড়ে আছে, ওটা কি নিজে নিজে চলতে শুরু করবে? করবে না। আবার ভাবুন, মহাশূন্যে যদি একটা পাথরকে কেউ ছুঁড়ে দেয় আর ওকে যদি কোনো কিছু বাধা না দেয়, ওটা কিন্তু অনন্তকাল ধরে একই গতিতে একই দিকে চলতেই থাকবে, থামবে না। এই দেখুন, নিউটন ঠিক এভাবেই লিখেছিলেন কথাটা। একটা বস্তু তার স্থির বা সুষম গতির অবস্থাই বজায় রাখে। ভাবা যায়, শুধু এই একটা লাইন আমাদের পৃথিবীকে দেখার চোখটাই চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। নিউটন কিন্তু নিজেই কিছু দারুণ উদাহরণ দিয়ে গেছেন, যেমন বন্দুক থেকে বের হওয়া একটা গুলি যদি বাতাস ওকে আটকাতো না, ওটা চলতেই থাকত। একটা লাঠি মতো ঘোরে, তাই না? যদি কোনো ঘর্ষণ না থাকতো, ওটা কোনোদিন থামতই না। এমনকি আমাদের পৃথিবী, চাঁদ বা অন্যান্য গ্রহরাও কিন্তু এই একই জড়তার নিয়মে নিজেদের কক্ষপথে লক্ষ লক্ষ বছর ধরে ঘুরছে। পৃথিবী থেকে মহাশূন্য সবখানে কিন্তু একই নিয়ম। আচ্ছা, তাহলে তো একটা প্রশ্ন আসে, তাই না? যদি সব জিনিস নিজের অবস্থায় থাকতে চায়, তাহলে কোনো কিছুর গতি বদলায় কিভাবে? একটা স্থির ফুটবল চলতে শুরু করে কিভাবে, বা একটা চলন্ত গাড়ি বা থামে কিভাবে? এখানেই চলে আসে নিউটনের দ্বিতীয় সূত্র, যা আমাদের বলে দেয় জড়তার এই ডিফল্ট অবস্থাটা বদলানোর উপায় কি। এই সূত্রের হিরো হল বল বা ফোর্স। সোজা কথায়, কোনো বস্তুর গতি যদি বদলাতে হয়, তাহলে বাইরে থেকে একটা ধাক্কা বা টান দিতেই হবে। এটাই বল। নিউটন বললেন, যেদিকে বল দেবেন, বস্তুর গতির পরিবর্তনও ঠিক সেদিকেই হবে। আর হ্যাঁ, যত জোরে ধাক্কা দেবেন, পরিবর্তনটাও ঠিক ততটাই বেশি হবে। সিম্পল। এই যে দেখুন, এটাই হলো সেই সূত্রের আসল ল্যাটিন ভার্সন। গতির পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক। এই একটা সম্পর্ক। আজকের দিনের রকেট সায়েন্স থেকে শুরু করে গাড়ি বানানো পর্যন্ত সবকিছুর পেছনে কিন্তু এই আইডিয়াটাই কাজ করছে। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নিউটন খুব সহজ করে বুঝিয়েছিলেন, যদি একটা নির্দিষ্ট পরিমাণ বল দিয়ে 1 গুণ পরিবর্তন আনা যায়, তাহলে বলটা ডাবল করে দিলে পরিবর্তনটাও ডাবল হয়ে যাবে। 3 গুণ বল দিলে 3 গুণ পরিবর্তন। কোনো জটিলতা নেই, একদম সোজা সাপটা হিসাব। তো আমরা দেখলাম যে বল দিলেই বস্তুর গতি বদলায়, কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না। নিউটন বুঝতে পেরেছিলেন, যখনই কোনো বল প্রয়োগ করা হয়, তখন মহাবিশ্ব চুপ করে থাকে না, সেও একটা প্রতিক্রিয়া দেখায়। এটাই হলো তৃতীয় সূত্র। এটাকে বলা যেতে পারে মহাবিশ্বের ফাইন প্রিন্ট। প্রত্যেকটা অ্যাকশনের একটা ফল আছে। এটা সম্ভবত নিউটনের সবচেয়ে বিখ্যাত সূত্র। এর মানে হলো, আপনি যখন কোনো কিছুর ওপর বল প্রয়োগ করেন, তখন সেই জিনিসটাও আপনার ওপর ঠিক ততটাই বল, কিন্তু উল্টো দিকে প্রয়োগ করে। তার মানে হলো, বল কিন্তু কখনো একা আসে না, সবসময় জোড়ায় জোড়ায় আসে। আর এই দেখুন, নিউটনের নিজের ভাষায় সে বিখ্যাত কথাটা,
ক্রিয়ার বিপরীতে সর্বদা সমান প্রতিক্রিয়া থাকে। এই আইডিয়াটা আমাদের শেখায় যে মহাবিশ্বের কোনো ঘটনাই একতরফা না, সবকিছুই একটা আদান-প্রদান। নিউটন নিজেই একটা দারুণ উদাহরণ দিয়েছিলেন। ভাবুন, একটা ঘোড়া দড়ি দিয়ে একটা পাথরকে টানছে। আমাদের কি মনে হয়, শুধু ঘোড়াটাই পাথরটাকে টানছে, তাই তো? কিন্তু নিউটন বললেন না, পাথরটাও কিন্তু ঠিক ততটাই জোরে দড়ির মাধ্যমে ঘোড়াটাকে পেছন দিকে টানছে। এটাই হলো প্রতিক্রিয়া। আর এই কারণেই ঘোড়াটার সামনে এগোতে অত কষ্ট করতে হয়। আরও সহজ করে ভাবা যাক, আপনি যখন আঙুল দিয়ে একটা দেয়ালে চাপ দেন, আঙুলে লাগে না? কেন লাগে? কারণ আপনি দেয়ালে যতটা বল দিচ্ছেন, দেয়ালটাও আপনার আঙুলে ঠিক ততটাই বল ফিরিয়ে দিচ্ছে। ক্রিয়া আর প্রতিক্রিয়া। কি সহজ না? তাহলে আমরা ৩টা আলাদা আলাদা সূত্র জানলাম, কিন্তু এগুলোর আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে একসাথে। এই ৩টা সূত্র যখন একসাথে কাজ করে, তখন এটা মহাবিশ্বের গতির একটা সম্পূর্ণ ছবি তৈরি করে, অনেকটা একটা নিখুঁত ঘড়ির মতো, যার প্রতিটি কাঁটার নড়াচড়ার কারণ আমরা জানি। পুরো ঘটনাটা একটা গল্পের মতো করে ভাবুন তো। ১. সবকিছুর একটা ডিফল্ট আলসে অবস্থা আছে। ২. সেই অবস্থা বদলাতে বাইরে থেকে একটা বল দরকার। আর ৩. সেই বলটা দিলেই তার একটা উল্টো প্রতিক্রিয়া হবেই। ব্যাস, এই ৩টা ধাপেই মহাবিশ্বের সমস্ত গতির খেলাটা বাঁধা। এর ক্ষমতাটা একবার ভাবুন তো। এই একই নিয়ম দিয়ে আপনি একটা ক্রিকেট বলের পথ যেমন বলে দিতে পারেন, ঠিক তেমনি বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে একটা রকেট পাঠানোর পথটাও বের করে ফেলেন। নিউটনের এই সূত্রগুলো সত্যিই সার্বজনীন। নিউটনের এই সূত্রগুলো আমাদের মহাবিশ্বকে বোঝার একটা দরজা খুলে দিয়েছিল। কিন্তু বিজ্ঞানের যাত্রা তো এখানে শেষ নয়, বরং তার কাজ আমাদের নতুন করে প্রশ্ন করতে শেখায়। তাই আজকের প্রশ্নটা হলো, মহাবিশ্বের এমন আর কোন কোন মৌলিক নিয়ম আছে যা হয়তো এখনও আমাদের আবিষ্কারের অপেক্ষায়?